জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শতবর্ষের আলোকে আসামবঙ্গীয় সারস্বত মঠ। জয় গুরু। বৈকুণ্ঠের প্রাঙ্গণ তথা ভগবানের লীলাভূমি এই ভারতবর্ষে বহু মুনি ঋষি অবতার মহামানবের আবির্ভাব ঘটেছে। ধর্মের দেশ এই ভারতবর্ষের আধ্যাত্মিক জগতে যুগে যুগে জীবনমুক্ত সাধক জীব দুঃখে বিগলিত হয়ে মানুষের মাঝে মুক্তিমুক্ষের এসনা নিয়ে লীলা সংগঠিত করেছেন। সদ্গুরু বেদান্তবিদ পরিব্রাজকাচার্য শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব তাদের মধ্যে অন্যতম। বাংলার চিরভক্তি রসাপ্লুত আঙিনায় নদিয়া জেলার কুতুবপুর গ্রামে 1287 বঙ্গাব্দে শ্রাবণী ঝুলন পূর্ণিমায় তার জন্ম হয়। সংসারাশ্রমে মা বাবার আদরের দুলার, গ্রামবাসীর চোখের মণি দিব্যকান্তি নলিনীকান্ত মাত্র 21 বছর বয়সে সংসার বন্ধন ছিন্ন করেন। কিঞ্চিদধিক 4 বছরের বিবাহিত জীবনের মায়া কাটিয়ে প্রিয়তমা পত্নী সুধাংশুবালার লোকান্তর তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। 1307 সনের ভাদ্র মাসের শেষে সুধাংশুবালা পরলোক গমন করায় তরুণ সুপারভাইজার নলিনীকান্তের মনে আত্মজিজ্ঞাসা জাগে। মৃত্যুর পর মুহূর্তে স্ত্রীর ছায়ামূর্তি দর্শনের রহস্য তাকে বিচলিত করে। মৃত্যুর পর মৃতের রূপকায়া কি দর্শন স্পর্শন সম্ভব? এই রহস্য উদ্ঘাটনে তিনি তৎপর হন। মাদ্রাজের অ্যাডিয়ারে থিওসফিক্যাল সোসাইটিতে যোগদান করেন। সেখানে রেভারেন্ড লেডবিটার সাহেবের নিকট আত্মা সম্পর্কে অনেক অজানা তথ্য জানার পর ফিরে এসে কলকাতায় স্বামী পূর্ণানন্দের উপদেশে গুরুলাভের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। এই ব্যাকুলতার মধ্যেই তার কর্মস্থল নারায়ণপুরেই তিনি এক রাত্রে অভাবনীয় রূপে একাক্ষরী মন্ত্র পান। এটি কি মন্ত্র, কেমন করে জপ করতে হয় তা জানবার জন্য স্বপ্নাদেশে বীরভূম জেলার তারাপীঠে কৌল সাধক বামাখ্যাপার নিকট উপনীত হন। এখানেই ঘটে তার তন্ত্রসিদ্ধি, দর্শন পান জগজ্জননী তারামায়ের। অতঃপর 1308 সনের চৈত্র মাসে চাকুরিতে ইস্তফা দিয়ে বেরিয়ে পড়েন জ্ঞানীগুরুর উদ্দেশ্যে। সাবিত্রী পাহাড়ের স্বামী সচ্চিদানন্দ সরস্বতীর নিকট জ্ঞান সাধনায় সিদ্ধিলাভ করেন এবং তার গুরু প্রদত্ত নাম হয় স্বামী নিগমানন্দ সরস্বতী। পরে গুরুর নির্দেশে তিনি যোগ সাধনায় প্রবৃত্ত হন। পরশুরাম কুণ্ডের উত্তরে মিসমি পাহাড়ের যোগীগুরু স্বামী সুমের দাসজির কাছে যোগ শিক্ষা গ্রহণ করে যোগসিদ্ধ হন। তারপর আসামের কামাখ্যা পাহাড়ে নির্বিকল্প সমাধি অবস্থায় তার মধ্যে গুরুসত্তার উদ্ভব হয়। আমি গুরু, এই বিশেষ জ্ঞান নিয়ে আমার বুত্থান হল। জগৎগুরুর ইচ্ছা ও অনুপ্রেরণায় গুরুগিরির ভার নিয়ে ঘটল তার প্রত্যাবর্তন, তবুও যেন অপূর্ণতা প্রাণী। অতঃপর কাশীতে মা অন্নপূর্ণা স্বপ্নে তার পরাবর ব্রহ্মের চেতনার বিকাশের জন্য গৌরী মায়ের কথা মনে করিয়ে দেন। মা অন্নপূর্ণার নির্দেশে প্রেম সাধনায় সিদ্ধির জন্য ছুটে যান মুসৌরি পাহাড়ের সিদ্ধা যোগিনী গৌরীমার কাছে। এখানে ভাব সাধনায় সিদ্ধিলাভ করে হন পরাবর ব্রহ্ম। ভাবজগৎ উন্মুক্ত হয়ে যাওয়ার পর তন্ত্রজ্ঞান সিদ্ধ যোগী পুরুষ পূর্ণতায় অধীরূঢ় হন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সদ্গুরু শিষ্য হলেই যে 3 জন্মে মুক্তি হবে তার কোনো মানে নেই। তবে আমার কথা আমি বলতে পারি, আমার অনুগত শিষ্যেরা তো 3 জন্মের মধ্যে মুক্তি পাবেই। এমনকি শিষ্য হয়েও যারা আমার বিরুদ্ধাচরণ করবে তাদেরও মুক্তি পেতে 3 জন্মের বেশি লাগবে না। গুরুগিরির ভার নেওয়ার সময় আমি এই কোণটা করে এসেছি, কাজেই তোদের আর ভাবনা কিসের? তোরা পরম ভাগ্যবান, মুক্তি তোদের করতলগত। ভাবের সাধনায় পরাবর ব্রহ্মকে উপলব্ধি করে তার অন্তরে প্রেমের প্লাবন বয়ে গেল। এই জগতে সব কিছুকে তখন তিনি সত্য সুন্দর রূপে দেখতেন। চোখে অবিরল ধারা বইত। হাসতে হাসতে কাঁদতে কাঁদতে যখন তখন সমাধিস্থ হয়ে পড়তেন। এই ভাব একটু সংযত হলে তার সম্বিত ফিরল। এইভাবে চললে তো হবে না। আমি যে জগৎগুরুর কাছে অঙ্গীকারবদ্ধ, জীবোদ্ধার করতে হবে। তিনি নানা স্থান ঘুরে এসে আসামের নিভৃত পার্বত্য অঞ্চল তুরা পাহাড়ের সন্নিকট গারো হিলের পাদদেশে কোদাল ধোয়াই যোগাশ্রম গড়ে তুললেন। এই শান্ত নিভৃত পল্লীতে তিনি একদিকে তার মনোময়ী মূর্তিতে আশ্রিত জগৎমাতার সঙ্গে লীলায় নিমগ্ন হলেন, অন্যদিকে সরল সাদাসিধা পাহাড়ি মানুষদের সঙ্গে মিশে তাদের আপনজন হয়ে গেলেন। তাদের সন্তানদের লেখাপড়া শিখিয়ে দেওয়ার জন্য পাঠশালা শুরু করেন। জগজ্জননী সেখানেই তার ওপর ন্যস্ত গুরুগিরির কথা মনে করিয়ে দেন। তাছাড়া লোকশিক্ষার দায়িত্ব পালনের জন্য শিক্ষিত যুব সম্প্রদায় ও ধর্মপিপাসু মানুষজনের মধ্যে ধর্ম জিজ্ঞাসা নিরসনের জন্য অজ্ঞানীদের ভেতর আত্মজ্ঞান প্রদানের জন্য তার সাধন সিদ্ধি পদগুলি লোক সমক্ষে পরিচিত করার উদ্দেশ্যে পুস্তক রচনায় মন দিলেন। ক্রমশ তার তপপ্রভাব ও বিভূতি আশেপাশের লোকের মুখে মুখে প্রচারিত হতে লাগলো।
গুরু প্রদত্ত বিদ্যায় তিনি নানারূপ ব্যাধি উপশম করে মানুষজনের উপকার করতে লাগলেন। কিছুদিন যোগাশ্রমে বাস করার পর তার মনে হলো সরাসরি লোকালয়ে নেমে যেতে হবে। যোগাশ্রম থেকে তিনি বেণুয়াচরে এলেন। তার তপ্তকাঞ্চন বর্ণ, দিব্যকান্তি, জটাজুটো সমন্বিত প্রেমময় মুখমণ্ডল, আজানুলম্বিত বাহুযুগল, রক্তপদ্ম সদৃশ পদযুগলের কথা লোকের মুখে মুখে চারিদিকে ছড়িয়ে পড়ল। নবীন সাধু খরার সময় মেঘ সঞ্চার করে বৃষ্টি নামিয়ে আনলেন গ্রামবাসীগণের অনুরোধে। অনেকেই তার চরণাশ্রিত হওয়ার প্রার্থনা নিয়ে এগিয়ে এলেন। উমাচরণ সরকার নামক এক ব্যক্তির সাতিশয় অনুরোধে তার বাড়িতে সাময়িক আতিথ্য গ্রহণ করেন। চণ্ডী চৈতন্য নামক এক যুবক এখানে এসে তার সেবক হয়ে গেলেন। অল্পদিন পরে কুমিল্লার দুর্গাপুরে তার আমন্ত্রণ এলো। চন্দ্রকান্ত সেন নামক ত্রিপুরা রাজার দেওয়ান তার বৃহৎ পুষ্করণীর পাশে আশ্রম তৈরি করতে তাকে আহ্বান করেন। সরকার দম্পতি তাদের বিষয় সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ তাকে দান করে তার সঙ্গে থেকে সেবার অনুমতি চাইলেন। অগত্যা চণ্ডী চৈতন্য সহ তাদেরকে নিয়ে ঠাকুর মহারাজ দুর্গাপুরে এলেন। 1314 সালের অক্ষয় তৃতীয়ার দিন শান্তি আশ্রম নাম দিয়ে তিনি ওই স্থানে গুরু ব্রহ্মের আসন স্থাপন করলেন। ইতিমধ্যে যোগী গুরু গ্রন্থ প্রকাশিত হওয়ায় গ্রন্থ মধ্যে শ্রী শ্রী ঠাকুরের মুদ্রিত মূর্তি দেখে অনেকেই তার কাছে আসতে শুরু করেছেন। দুর্গাপুরে আশ্রম পত্তনের পর ঠাকুর মহারাজের নিকট অনেক খ্যাত অখ্যাত জ্ঞানী অজ্ঞানী মানুষজন তার দর্শন প্রার্থী হয়ে আসা যাওয়া শুরু করেন। এদের মধ্যে উকিল, ডাক্তার, শিক্ষক, মুক্তার, ছাত্র, চাকুরিজীবী এবং সমাজের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ ছিলেন। অনেকেরই দীক্ষা শিক্ষার দায়িত্ব তাদেরই অনুরোধে শ্রী শ্রী ঠাকুর মহারাজ গ্রহণ করেন। অনেককে সময় হলেই আশ্রয় দেবেন বলে অপেক্ষা করার নির্দেশও দেন। পরবর্তী জীবনে বিশিষ্ট অনুগত ভক্ত ডক্টর নৃপেনচন্দ্র রায় দুর্গাপুর আশ্রমে ঠাকুরের দর্শন লাভ করেন। অল্পদিন পরে নৃপেনচন্দ্রের আহ্বানে রাজফুলবাড়িয়াতে শ্রী শ্রী ঠাকুরের আগমন হয়। ওই সময় তার দর্শন প্রার্থী হয়ে ময়মনসিংহের প্রতিষ্ঠিত চিকিৎসক ডক্টর রাজচন্দ্র ধর তার দর্শন লাভ করে তার শ্রীচরণে আশ্রয় লাভ করেন। দুর্গাপুরে চন্দ্রকান্ত সেন মহাশয় ঠাকুরকে আশ্রমের জন্য ভূমিদানের বদান্যতা দেখালেও তাদের দাবি মতো ঠাকুর মহারাজ তাদের শরিকদের বিরুদ্ধে আনিত মোকদ্দমায় তাদের পক্ষে সাক্ষ্যদানের আবদার প্রত্যাখ্যান করায় তারা রুষ্ট হন। ঠাকুর মহারাজ 1417 সনে শারদীয়া দুর্গাপূজার পর উত্তর ভারত তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়লে তার অনুপস্থিতির সুযোগে আশ্রমের বৃদ্ধ তহসিলদার উমাচরণ সরকারকে পরচিত করে আশ্রম লুণ্ঠন করেন। তীর্থ ভ্রমণান্তে ঢাকা শহরের বলধা হাউসে নতুন শিষ্য জমিদার নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর প্রাসাদে বিশ্রাম গ্রহণকালে এই বিপর্যয়ের সংবাদ শ্রী শ্রী ঠাকুর মহারাজ প্রাপ্ত হন। মর্মন্তদ আঘাতে তিনি দুর্গাপুরের আশ্রম বন্ধ করে দিয়ে সেই স্থান থেকে ত্রিশূল উত্থিত করে ঢাকায় নিয়ে আসেন। ঢাকায় ওই শিষ্যের অনুরোধে তার বাড়িতে কিছুদিন অবস্থান করেন, কিন্তু তথায় সকল ভক্তদের প্রবেশ অবাধ না হওয়ায় ঠাকুর মহারাজ ঢাকার গ্যান্ডেরিয়ায় ভাড়া বাড়িতে 1417 সনের পৌষ মাসে অস্থায়ী আশ্রম স্থানান্তরিত করেন। দুর্গাপুরে আশ্রম থাকাকালীন তথায় স্থান সংকুলন না হওয়ায় খোলামেলা বড় পরিসরের স্থান অন্বেষণ শুরু হয়। অসমিয়া শিষ্য সরুরাম এই উদ্দেশ্যে ঠাকুর মহারাজের কাছে থেকে আসামে নামমাত্র টাকায় সরকারি জায়গা পত্তন নেওয়ার জন্য 400 টাকা অগ্রিম নিয়ে যান। মহাদেবপুর ও রাজফুলবাড়িয়ার ভক্ত শিষ্যদের আগ্রহ বিশেষে ধলেশ্বরী নদীর তীরে একটি খড়ের ঘর তৈরি করে তারা আশ্রম করার প্রস্তাব দেন। ঠাকুর মহারাজ সেই ঘরে অল্প কিছুদিন অবস্থান করেছিলেন বলেও জানা যায়। কিন্তু 1417 সনে বলধার যুবক জমিদার নরেন্দ্র নারায়ণ ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করে তার প্রাসাদ সংলগ্ন বাগান নষ্ট করে দ্বিতল প্রাসাদ বানিয়ে গুরুদেবকে আশ্রম স্থাপনের প্রস্তাব দেন। তবে ঠাকুরের অসম্মতিতে এই প্রস্তাব বাতিল হয়। ঘটনা পরম্পরায় শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার স্বাধীন সত্তা অমলিন রেখে ভাড়া বাড়িতে এই আশ্রম স্থাপন যুক্তিযুক্ত বলে বিবেচনা করেন। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী অংশ অন্য কোনো দিন। জয় গুরু, জয় গুরু।